প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি দেখো, একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি কিন্তু আসলে কেমন যেন, তাই না? সব জায়গা কিন্তু সমান না। বাংলাদেশের চিত্রের মতো, মানে ম্যাপের মতো, যে কোথাও উঁচু কোথাও নিচু, আবার যেমন দ্বীপ রয়েছে সেই দ্বীপাঞ্চলের মতন এখানে কিন্তু আলাদা দুটো সারিও রয়েছে। তো এর আসলে এরকম কেন করা হলো, আজকে আমরা সেই জিনিসটি নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি সুজিত কুমার বারুই, সিনিয়র শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী, আমাদের চতুর্থ অধ্যায়ে রয়েছে পর্যায় সারণী, সেটি নিয়ে আমরা বিশদ আলোচনা করার চেষ্টা করব। এখানে তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটি চিত্র এনেছি। চিত্রগুলো তোমরা লক্ষ্য করলে দেখো কি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কয়েনের মতো জিনিস আছে, এখানে কিছু বার্থডে স্প্রে আছে, ওরকম কিছু জিনিস রয়েছে। এখানে কিছু গহনা রয়েছে, এখানে ভাত না কি যেন রয়েছে, তারপরে এখানে লোহার রড রয়েছে, এখানে পানি রয়েছে, এখানে ক্যান রয়েছে, এখানে কেয়া সাবান, গুঁড়ো সাবান, এখানে লাক্স সাবান, লাভবল সাবান, ডেটল সাবান, তারপরে বডি স্প্রে, পানি, বিভিন্ন প্রকার পদার্থ কিন্তু এখানে রয়েছে। এগুলি আসলে তোমাদের এখানে দিলাম কেন আমি, দেখো এগুলো থেকে কয়েকটি প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি আমি, তাহলে কেমন হবে দেখো তো। চিত্রে প্রদর্শিত পদার্থগুলোর বৈশিষ্ট্য কিরকম? পদার্থ তো বিভিন্ন রকম বৈশিষ্ট্য হবে, তোমরা নিশ্চয়ই জানো যে সবগুলো পদার্থের বৈশিষ্ট্য তো একই রকম নয়, তো আলাদা আলাদা আছে। তো এই আলাদা আলাদা গুলোকে যদি আমি সহজে এদের ধর্ম আলাদা করতে চাই, তাহলে কিন্তু একই ধরনের ধর্ম বিশিষ্ট পদার্থগুলোকে আমরা কিন্তু একই পাশে রাখবো। যেমন এখানে পানি খেলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়। আবার এই যে ক্যানের মধ্যে যে বিভিন্ন প্রকার আছে, কোমল পানীয়, এগুলো খেলে কিন্তু আমাদের, তাহলে এগুলো আমাদের এক পাশে নিতে পারি। আবার তারপরে এই সাবানগুলো দেখো, এই গুঁড়ো সাবানের কাজ কি? গুঁড়ো সাবান দিয়ে আমরা পরিষ্কার করি বিভিন্ন কাপড় চোপড়, আবার এগুলো দিয়ে আমরা পরিষ্কার করি আমাদের বডি, তাহলে এগুলোকে আমরা আলাদাভাবে নিতে পারি। তো আবার এখানে কিন্তু কিছু আবার আছে, মেয়েদের কিছু জিনিস আছে, তো এগুলোকে আমরা আলাদাভাবে দেখবো আর কি। তো এখন দেখো এখান থেকে এদের বৈশিষ্ট্যগুলো কিভাবে বলা সহজ হবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে যদি আমরা বিভক্ত করি পদার্থগুলোকে ধর্মের ভিত্তিতে, তাইলে কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো বলা আমাদের পক্ষে সহজ হবে। দেখো এখানে তোমাদের জন্য আমি অনেকগুলো চিত্র এনেছি। দেখো, ইমেজ অফ লিথিয়াম, ইমেজ অফ ম্যাগনেসিয়াম, ইমেজ অফ ক্লোরিন, ইমেজ অফ কার্বন, ইমেজ অফ ক্যালসিয়াম, ইমেজ অফ নিয়ন, ইমেজ অফ নেট্রিয়াম মানে সোডিয়াম, ইমেজ অফ হাইড্রোজেন। অর্থাৎ বিভিন্ন পদার্থের আমি তোমাদের এখানে পিকচার বা ছবি দিয়েছি, তাই না? ছবি দিয়েছি। তো এখান থেকে যদি আমরা আরো কিছু প্রশ্ন করি তোমাদেরকে, দেখো চিত্রে প্রদর্শিত মৌলগুলোর বৈশিষ্ট্য কিভাবে বলা সহজ হবে। ওই আগের একই কথা, যে আমরা যদি একই মৌলের মানে একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে আমরা এক পাশে নিব, তাহলে আমরা খুব সহজে এদের ধর্মগুলো বলতে পারি। এরপরে এই জন্য সারণী তৈরি করা হয়েছে, তাকে কি বলবো? অর্থাৎ আমরা যদি মৌলসমূহের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো একটা সারণী তৈরি করে সেখানে মৌলগুলোকে স্থান দিই, তাহলে আমরা সেটাকে একটা সারণী বলবো। এবং সেই সারণী, যেহেতু আমাদের এখানে মৌলগুলো নিয়ে, রাসায়নিক পদার্থগুলো নিয়ে, এজন্য এটার নাম হয়েছে পর্যায় সারণী, অর্থাৎ পর্যায়ক্রমে সাজানো হয়েছে। এখানে কিন্তু সিরিয়ালগুলো পর্যায়ক্রমে 1 2 3, এখানে সিরিয়াল, এজন্য পর্যায় বলা হয়েছে। সারণী মানে কোনো কিছু যদি একটা চিত্রের মধ্যে একটা সারণী একে ওখানে অবস্থান করানো হয়, তাহলে ওটাকে আমরা সারণী বলতে পারবো। তাহলে আমরা এই জিনিসটির নাম দেবো আমরা কি, আসলে পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীর বৈশিষ্ট্য কিরকম আছে? পর্যায় সারণীর তো নিশ্চয়ই বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা হয়তো অত জানি না। তো আজকের ক্লাসটি করলে আমরা হয়তো পর্যায় সারণী আমরা কিছু বুঝবো। তবে এই পর্যায় সারণীটা কিন্তু আমরা একদিনে শেষ করতে পারবো না, কারণ পর্যায় সারণী একটা বড় অংশ এবং রসায়নের একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রয়েছে এই পর্যায় সারণী যারা তৈরি করছেন তাদের জন্য। এবং এটা আমরা যদি রপ্ত না করতে পারি, তাহলে কিন্তু পর্যায় সারণী নিয়ে আমরা আগাতে পারবো না, মানে রসায়ন নিয়ে আমরা আগাতে পারবো। এই জন্য রসায়ন নিয়ে আগাতে হলে আমাদের অবশ্যই পর্যায় সারণী ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই জন্য এই পর্যায় সারণী অর্থাৎ চতুর্থ অধ্যায়টি আমি কয়েকটি ভাগে ভাগ করছি। তোমরা আশা করি প্রত্যেকটি ক্লাস আমার দেখবে, তাহলে তোমরা উপকৃত হবে। এবারে
করি তাহলে আমরা আসলে কি পাবো, শিখন ফলটা কি হবে। দেখো এখানে আমরা পর্যায় সারণী কি সেটা আমরা বলতে পারবো, তারপরে ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর সম্পর্ক নির্ণয় করতে পারবো। তো মৌলসমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীকে চিহ্নিত করতে পারবো এবং পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থানও বের করতে পারবো। তো ঠিক আছে, দেখো এখানে তোমাদের জন্য আমি একটি চিত্র এনেছি। দেখো চিত্রটিতে দুটো বৃত্তাকার পথ রয়েছে, কক্ষপথ। এই বৃত্তাকার কক্ষপথে কিন্তু আরো ছোট ছোট জিনিস ঘুরতেছে, তাই না? তো এখন দুটো জিনিস এখানে ঘুরতেছে আর এখানে মোট হলো তিনটি। এই ঘূর্ণমান জিনিসগুলোকে কি বলে? ঘূর্ণমান জিনিসগুলোকে কিন্তু ইলেকট্রন বলা। অর্থাৎ এখানে একটা পরমাণুর চিত্র দেওয়া হয়েছে, যেগুলো ঘুরতেছে সেগুলো ইলেকট্রন বলা হয়। আর কেন্দ্রে কিন্তু যতগুলো ইলেকট্রন থাকে ঘূর্ণমান, ততগুলো ওই আমার কেন্দ্রে আমার প্রোটন থাকবে। যে এখানে প্রোটনটা দেখানো হয়নি, ইলেকট্রন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এর কেন্দ্রেও কিন্তু তিনটি প্রোটনই রয়েছে আর তিনটি ইলেকট্রন রয়েছে। আর নিউট্রন চারটি রয়েছে, দেখা নিউট্রনে এখানে কোনো কাজ নেই, দেখানো হয়নি। তো এখানে দেখো, এখান থেকে যদি আমি একটু প্রশ্ন করতে যাই, ইহার কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, তাহলে এটা বের করতে আমাদের কি করতে হবে? এটা বের করতে হলে আমাদেরকে দেখতে হবে কতটি প্রোটন আছে। অর্থাৎ প্রোটনের সংখ্যাই কোন মৌলের পারমাণবিক সংখ্যা। যেহেতু এটি একটি পরমাণুর কথা বলেছি আমি, এজন্য এখানে ইলেকট্রন আর প্রোটন সমান থাকবে। যেহেতু তিনটি ইলেকট্রন ঘুরতেছে সেহেতু এর কেন্দ্রেও তিনটি প্রোটনেই রয়েছে। আর 3 নম্বর মৌলটি হলো, 1 নম্বর হলো হাইড্রোজেন, 2 নম্বর হলো হিলিয়াম, 3 নম্বর হলো লিথিয়াম। তাহলে এই মৌলটি, এই যে কোন মৌলের ইলেকট্রন নেই, সেটা হলো লিথিয়াম মৌলের ইলেকট্রন। লিথিয়াম মৌলের কয়টি স্তর আছে? দেখো কয়টি, প্রধান শক্তি স্তর 1 আর 2, দুটো শক্তি স্তর রয়েছে এবং সর্বশেষ স্তরে কয়টি রয়েছে? 1টি। এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে সহজে বুঝতে পারলাম। দেখো দেখো লিথিয়াম এই ছিল, তাই না? এখন দেখো লিথিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে কয়টি ইলেকট্রন, তো বললাম 1টি ইলেকট্রন রয়েছে। তো এখন আমি তোমাদের সামনে একটি আবার নতুন করে একটি পর্যায় সারণী দিয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ ভালো মতো? লক্ষ্য করো, এই পর্যায় সারণী থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা হয়তো আজকে জানতে পারবো। তো এই পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ রয়েছে কয়টি? খাড়া স্তম্ভ মানে এগুলো, তাই না? এগুলো রয়েছে কয়টি? আমরা যদি গুনলে পরেই পেয়ে যাবো, এখানে কোনো জাদুর কোনো ব্যাপার নয়, গুনলেই পাবো আমরা। দেখো একটু গুনে শুরু করি তাহলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তার মানে আমার খাড়া স্তম্ভ রয়েছে কয়টি? 18টি। পর্যায় সারণীতে মোট কয়টি স্তম্ভ আছে খাড়া? 18টি। ক্লিয়ার? এইবারে আমরা যদি এভাবে আবার গুনতে যাই তাহলে আমাদের এগুলোকে কি বলে? এগুলো বলা হয় আণুভূমিক সারি বা পর্যায়। এগুলোকে কি বলবো? আণুভূমিক সারি বা পর্যায়। তো সেগুলো একটু আমরা কাউন্ট করি। দেখো 1 2 3 4 5 6 7। এখন কথা হলো, এই দুটো কি তোমরা আলাদাভাবে সিরিয়াল দিবে? না, দিবে না। কারণ এই দুটো সারিয়েই এখানের অংশ বিশেষ। অর্থাৎ এখানে 56 পরে 57 নম্বর ঘরটা এখানেই হবে, এখানে দেওয়া হয়নি। পরের চিত্রটিতে আমি তোমাদের সেটা দেখাবো। এই দুটো আসলে, এই প্রথমটি আসলে এই 6 এর অংশ বিশেষ হবে আর এটা হলো 7 এর অংশ বিশেষ হবে। তাহলে আমরা এই পর্যায় সারণী থেকে জানলাম কি, এই স্ক্রিনে যেটি রয়েছে এখান থেকে জানলাম আমরা কয়টি গ্রুপ রয়েছে এবং কয়টি পর্যায় রয়েছে। গ্রুপ রয়েছে কয়টি? 18টি। আর পর্যায় রয়েছে কয়টি? 60টি। তো ঠিক আছে, এবারে আমরা দেখো ওই কথাটি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা পর্যায় কয়টি পর্যায় ও কয়টি গ্রুপ রয়েছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে এটা বুঝতে পেরেছো। এবারে আরেকটি মৌলের পরমাণুর আমি একটি চিত্র দিয়েছি যেখানে অনেকগুলো জিনিস ঘুরতেছে। দেখো ছোট ছোট জিনিসগুলো ঘুরতেছে আর কেন্দ্রের দিকে নাম লেখা রয়েছে Na। Na মানে হলো সোডিয়াম। তার মানে এই মৌলটি হলো সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস। তো আমরা জানি প্রথম ছেলে 2টি ইলেকট্রন থাকে। ওই আরো পূর্বের ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে 2n² একটা সূত্র ছিল। সেই 2n² সূত্র অনুসারে কিন্তু আমরা জানি যে প্রথম ছেলে 2টো থাকবে, তারপর ছেলে 8টি, তারপর ছেলে 18টি, এভাবে।
তারপরে যে 18টি থাকলে এই যে 18টি দিতে হবে তেমনও না, শক্তি অনুযায়ী কিন্তু আবার ওখানে ওই স্তর পূর্ণ না করে পরবর্তী স্তরে চলে গেছে ইলেকট্রন। তার কতগুলো রুলস আমরা করেছিলাম। তো এখানে প্রথম স্তরে রয়েছে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তোমরা হয়তো এইভাবে গুনতে পারতেছো না, তৃতীয় স্তরে আছে 1টি। তো আমি চিত্রটিকে স্টিল করে দিই, দেখো স্টিল করে দিলে দেখো এখন আমরা গুনতে পারি, এখানে 2টো, এখানে আছে 8টি, এখানে আছে 1টি। কয়টি? এই 1 2 3 তিনটি ভাগে বিভক্ত হয়েছে ইলেকট্রন এবং লাস্ট থেকে আছে 1টি। এখান থেকে কিন্তু আমরা সোডিয়ামের পর্যায় সারণীর অবস্থান আমরা জানতে পারবো। যেহেতু তিনটি ভাগে বিভক্ত হয়েছে এই মৌলের ইলেকট্রন বিন্যাস, এজন্য তার পর্যায় হবে 3 এবং লাস্ট থেকে কয়টি ইলেকট্রন আছে? 1টি, এজন্য তার গ্রুপ হবে 1। তো আমরা পরে বিশদ আলোচনা করব, আমরা দেখি এরপরে কি আছে। দেখো এখানে কয়টি কক্ষপথ রয়েছে? নিশ্চয়ই 3টি কক্ষপথ তোমরা দেখতে পাচ্ছ। তারপরে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি দেখতে পেরেছো? 1টি ইলেকট্রন রয়েছে। তো সোডিয়ামের অবস্থান কত নম্বর গ্রুপ হবে? তাহলে আমি যেহেতু বলেছি সর্বশেষ ফলকে যতগুলো ইলেকট্রন তত তার গ্রুপ, এই নিয়মটি আসলে কোন পর্যন্ত জানো? 1 থেকে 20 পর্যন্ত বেলায় প্রযোজ্য। তারপরে কিন্তু আবার অন্য রুলস হবে। তাইলে এই সোডিয়ামের অবস্থান হবে 1 নম্বর গ্রুপে। এবারে আমি তোমাদের সামনে আবার পর্যায় সারণীটি নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমি কি পাবো? দেখো এখানে কিন্তু আরেকটু লেখা আছে আমার, ঠিক আছে? এখানে একটু লেখা আছে, এখানে একটু লেখা আছে, এই লেখার সাথে মিল আছে। তো এখানে কিন্তু আগের পর্যায় সারণীতে আমরা 1 2 3 ভাবে সিরিয়াল দিয়েছিলাম। এখানে কিন্তু আরো কিছু কথা লেখা আছে, দেখো 1A 2A 3A 4A 5A 6A 7A এভাবে লেখা আছে। আবার বিও লেখা আছে, দেখো এখানে 1B 2B 3B 4B 5B 6B 7B। আবার এটা হলো কোনো বি নেই, শুধু এই, দেখতে পাচ্ছো এই। তাহলে আমরা কোটে হবে লাস্টেরটা হবে শুরু। তো আগেকার দিনে এই পর্যায় সারণীকে 8টি শ্রেণী ধরা হতো। তাহলে এতগুলো আরো তাহলে 10টা কোথায় যাবে? এগুলোকে আসলে উপগ্রুপ ধরা হতো। এ আর বি এই দুইটা উপগ্রুপে বিভক্ত করা হতো। তো সেটি আর এখন প্রচলন তেমন নেই। তোমরা বলে দিবে যে 18টি গ্রুপেই রয়েছে। এটা আগের পর্যায় সারণীর একটু সাথে সাথে তোমাদের জন্য আমি তুলে ধরেছি। তো এখানে দেখো নিচের যে দুটো জিনিসের আণবিক সারি রয়েছে, এইগুলো সম্পর্কে আমি এইখান থেকে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো এখানে যদি আমি এই লাল কালারের উপরে ক্লিক করি, দেখো তাহলে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখছো একটা লাল রঙের জিনিস দেখা যাচ্ছে। এখানে এই লালের সাথে এই লালের মিল আছে, এই লালের মিল আছে, এই লালের মিল আছে, এই লালের মিল আছে। অর্থাৎ তাহলে এইখানে যেহেতু ঘরটি গ্যাপ রয়েছে, তাইলে এই সমস্ত এখানে কিন্তু 15টি মোল রয়েছে, 15টি মোলের অবস্থানই হবে এখানে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এটা আলাদা দিলাম কেন? আমরা তো সিরিয়ালই দিতে পারি না। সিরিয়াল যদি দিতে যাই তাহলে এই পর্যায় সারণী তৈরি করার যে মূল লক্ষ্য ছিল সেই লক্ষ্যটি ব্যাহত হয়ে যাবে। কারণ আমরা পর্যায় সারণী তৈরি করেছিলাম, আমরা না তো বিজ্ঞানীরা যে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি করছে, তারা করছে কি একই ধরনের মৌলগুলোকে, অর্থাৎ তাদের ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে মৌলগুলোকে একই রকম স্থানে, একই পাশে বা একই গ্রুপে বা একই পর্যায়ে দিয়েছে। এখন যদি আমি এখানে 57 নম্বর মৌল দেই, তাহলে 58 নম্বর নিশ্চয়ই এখানে হবে, 59 নম্বর এখানে হবে। তাইলে কি হবে? তাইলে এই আমরা জানি যে একটা গ্রুপের সাথেও মিল আছে, আবার পর্যায়ের সাথেও কিন্তু একটা মৌলের সাথে একটা মৌলের মিল থাকে। তাহলে আমরা এটার সাথে এটা মিল থাকবে, কিন্তু এই সিজিএমের সাথে মিল কিন্তু এটার সাথে হয়ে যাবে, কিন্তু তা নেই। অর্থাৎ এই 15টি মৌলের ধর্ম একই রকম এবং সেটাই 3 নম্বরের সাথে মিলবে, আর কারোর সাথে মিলবে না। এই জন্য কিন্তু এটিকে আলাদাভাবে দেওয়া হয়েছে। বুঝতে পারছো নিশ্চয়ই এটা কেন আলাদা দেওয়া হয়েছে? অর্থাৎ আমরা জানি একটা ঘরের জন্য একটা মৌলেই বরাদ্দ, এখানে একাধিক মৌল দেওয়া যাবে না। যেহেতু ধর্মের কারণে একটা ঘরে একাধিক মৌল রয়ে গেছে, এই জন্য কি করতে হবে? ওই জন্য কি আমরা এটাকে আলাদা, আমরা না মানে বিজ্ঞানীরা এটা আলাদা একটা সারিতে নিচে দিয়ে দেখিয়েছেন। এরপরে আমরা যদি এই সবুজ কালারে আমরা আবার এই সবুজ কালার না তো এটা টিয়া কালার, এখানে যদি আমরা ক্লিক করি দেখো তাহলে কি দেখো বোর্ডে ভালোভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। দেখো এই কালারের সাথে দেখো এখানে একটি এরো হয়েছে, এখানে একটি এরো হয়েছে, এখানে একটি বক্স হয়েছে ওই একই কালারে, এখানে একটি বক্স হয়েছে একই কালারে। তার মানে এই মৌলগুলোর সমস্ত মৌলগুলোর অবস্থান এখানে আমরা সিরিয়াল করতে পারবো। দেখো এখানে 89, তারপরে 107, তার মানে এখানে 89, তারপরে যদি 90, দেখছো 89 90 91 এভাবে সিরিয়াল করতে 103, তারপরে কিন্তু 104। তো এই একইভাবে এটার মতোই এখানেও এই একই অবস্থা। অর্থাৎ এই মৌলগুলোর সমস্ত মৌলগুলোর ধর্ম আসলে 3 নম্বর গ্রুপের মৌলের যে ধর্ম তার সাথে মিল রয়েছে।
আমরা যদি সিরিয়াল সাজাতে যেতাম সাজাতে, তাহলে কিন্তু আমরা 3 নম্বরে সবগুলো দেখাতে পারতাম না, কারণ একটা ঘরে একটা মৌলিক থাকে। এই জন্য মূলত এটাকে আলাদাভাবে স্থান করা আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই দুটো আলাদা যে নিচে সারি রয়েছে, এই সারি দুটো মূলত কোথা, একটি হলো ষষ্ঠ পর্যায়ে আর একটি হলো সপ্তম পর্যায়ের অংশ বিশেষ। তো এখন এটার নাম ইলেভেনেট সিরিজ দেওয়া হলো কেন, এটার নাম অ্যাক্টিনেট সিরিজ দেওয়া হলো কেন, এটাও তোমাদের প্রশ্ন থাকতে পারে। কারণ এখানে প্রথম মৌলটাকে আমরা প্রতিনিধিত্বকারী মৌল বলবো। তাহলে এখানে প্রথম মৌলটা ছিল কি ল্যান্থানাম, তাইলে এই মৌলটির নাম, এই সিরিজটির নাম ওই অনুসারে দেওয়া হয়েছে ল্যান্থানাইট সিরিজ। আর এখানে রয়েছে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়ামের যেহেতু প্রথম মৌলটা, এই জন্য এই প্রথম মৌলটার নাম অনুসারে এই সিরিজটিকে নাম দেওয়া হয়েছে অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজে কয়টি করে মৌল রয়েছে? মোট 15টি করে মৌল রয়েছে, তাই না? 15টি করে মৌল রয়েছে। তো ঠিক আছে, মনে হয় স্ক্রিনে যে পর্যায় সারণী রয়েছে এখানে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। তো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো কি আছে এখানে, আমি আবার একটি স্ক্রিন চিত্র এনেছি। দেখো ম্যাগনেসিয়াম লিখেছি, আবার এর ইলেকট্রন বিন্যাস যদি দেখো তোমরা, তাহলে দেখো এখানে কয়টি ভাগে বিভক্ত হয়েছে ইলেকট্রনগুলো, 1 2 3, তিনটি ভাগে, অর্থাৎ তিনটি প্রধান শ্রেণীতে গেছে। আর প্রথমে আছে দুটো, তারপরে 8টি, তারপরে একটি আর একটি 2টি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই পর্যায় সারণীতে এর অবস্থান আমরা আলোচনা করতে পারবো। তো দেখি তাহলে এখানে যেহেতু তিনটি ভাগে ভাগ হয়েছে, তাহলে তার এর অবস্থান হবে তৃতীয় পর্যায়ে, গ্রুপ হবে লাস্ট সেলের প্রথম ইলেকট্রন। তো আমরা এখন তোমাদের এখানে দেখো কয়টি কক্ষপথ রয়েছে, 1 2 3টি। এখানে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে, 1 2। তাহলে ম্যাগনেসিয়ামের অবস্থান কত নম্বর গ্রুপে? যেহেতু লাস্ট সেলে দুটো ইলেকট্রন আছে, এজন্য তার অবস্থান হবে 2 নম্বর গ্রুপে। এখন দেখো যে তাহলে কি আমরা সমস্ত মৌল ইলেকট্রন বিন্যাস করতে গেলে সমস্ত মৌলের তাহলে যতগুলো ইলেকট্রন লাস্ট সেলে থাকবে তত তার গ্রুপ হবে না? সবগুলো না, এর কিন্তু ব্যতিক্রম রুলস আছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রুল আছে। তো আমরা এইরকম আমরা পাবো মূলত 20 পর্যন্ত করতে পারবো। 20 পর্যন্ত আবার কথা আছে, আমি তোমাদের জন্য ওই কথাগুলো বোর্ডে আরেকটু আলোচনা করছি, আমি বোর্ডে পরিষ্কার করে নিলাম। এখন যদি আমরা কয়েকটি মৌল লিখি, দেখো আমরা ধরো নাইট্রোজেন লিখলাম, তারপরে লিখলাম ফ্লোরিন, লিখলাম ফ্লোরিন F, তারপরে নিয়ন লিখলাম নিয়ন, তারপরে এখানে ছিল সোডিয়াম, ছিল ম্যাগনেসিয়াম, তারপরে লিখলাম অ্যালুমিনিয়াম, তারপরে লিখি ফসফরাস, তারপরে লিখি ক্যালসিয়াম। তো এগুলো ইলেকট্রন বিন্যাস করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই জানতে হবে। নাইট্রোজেন হলো 7, ফ্লোরিন হলো 9, এটা হলো 10, এটা হলো কত 11, এটা হলো 12, এটা হলো 13, এটা হলো 15, এটা হলো 20। এর যদি ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করি, তাহলে আমরা দেখো কি দেখতে পাই এখানে 2 আর 5, এটা যদি করি 2 আর 7, এটা যদি করি তাহলে 2 আর 8, এটা যদি করি তাহলে 2 আর 8 আর 1, তারপরে ম্যাগনেসিয়াম যদি করি 2 আর 8 আর 2, যেটা ছিল এই দুটো আমাদের কিন্তু ছিল। তারপর এটা যদি করি 2 আর 8 আর 3, আর 10 আর 3 13, মানে এগুলোকেই ভাগ করতেছি, তাই না? আবার 15, 2 আর 8, তারপরে 5 আর 10 আর 5 15, এটা হলো 2, দুইটা একটু বড় দিই, 2 8 8 2, তারপরে 10 আর 18 20, তাই না? এখন এখানে যদি আমরা একটি চার্ট তৈরি করি, দেখো এখানে লিখবো আমরা মৌল, এখানে লিখবো পর্যায়, আর এই পাশে লিখবো গ্রুপ। তো আমরা এখানে কয়টি মৌল আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টি। তাহলে 8টি গ্রুপে বিভক্ত করি, এখানে 8টি ভাগে ভাগ করি, এটাকে 1 2 3 4 5 6 7 8, এখানে একটু দাগ দিয়ে দেই। এপাশে এখন এগুলো এই মৌল মানে এগুলোর নাম আমরা লিখি। নাইট্রোজেন হলো 7, তারপরে ফ্লোরিন হলো 9, তারপরে আছে নিয়ন, নিয়ন হলো 10, সোডিয়াম হলো 11, তারপরে ম্যাগনেসিয়াম 12, তারপরে অ্যালুমিনিয়াম হলো 13,
তারপরে ফসফরাস হলো 15, ক্যালসিয়াম হলো 20। তো এখন দেখো আমরা প্রথমেই জেনে নিই যে ইলেকট্রনগুলো যত ভাগে বিভক্ত হয়েছে তত হলো তার গ্রুপ। তাহলে এখানে দেখো দুটো ভাগে বিভক্ত, সরি গ্রুপ না, পর্যায়। এখানে কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়েছে, এইজন্য এর পর্যায় হবে 2। এখানেও দুটো 2, এখানে কত নিয়নেও হবে 2, 1 2 3, সোডিয়ামে হবে 3 পর্যায়, তারপরে ম্যাগনেসিয়ামে 1 2 3 3 পর্যায়, তারপরে অ্যালুমিনিয়াম 1 2 3 তৃতীয় পর্যায়, তারপরে এটা মূলত আমরা বেশিরভাগ তৃতীয় পর্যায়ে লিখেছি, কারণ আমরা 20 পর্যন্ত বলছি একটা নিয়মে হবে। এটা দেখো 1 2 3 4, এটা হলো চতুর্থ পর্যায়। তাহলে আমরা পর্যায় বুঝতে পেরেছি। দেখো যতগুলো প্রধান শক্তি স্তর সে দখল করবে বা যতগুলো ভাগে ভাগ হয়েছে ইলেকট্রনগুলো, ততই হলো তার পর্যায়। এরপর এই গ্রুপের কথা যদি বলি, দেখো আমরা দ্বিতীয় এবং তৃতীয়, দেখো পর্যায় সারণীর দিকে যদি লক্ষ্য করি, দ্বিতীয় প্রথম পর্যায়টার মাঝে অনেক ফাঁকা আছে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কিন্তু 10টা করে ফাঁকা আছে। এখন যদি ইলেকট্রন বিন্যাস করতে যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কোনো মৌলের অবস্থান আমরা পাই, সেক্ষেত্রে গ্রুপ নির্ণয় করব। লাস্ট সেলে যে ইলেকট্রন আছে, অর্থাৎ 2 এর বেশি ইলেকট্রন যদি থাকে, তাহলে লাস্ট সেলের ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। কি করতে হবে? 2 এর অধিক, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যদি লাস্ট সেলে 2 এর অধিক ইলেকট্রন থাকে, তাহলে তার গ্রুপ নির্ণয় করতে হলে আমাদেরকে 10 যোগ করতে হবে। কিন্তু 2 এর কম বা 2 এর সমান থাকলে কিন্তু দরকার নেই। যেমন এই দুটোতে যদি আমরা দেখি, দেখো 2 এর, এটা আছে 2 এর কম আর এটা আছে 2, তাহলে এর গ্রুপ হবে এখানে যাতে ইলেকট্রন আছে তাই, অর্থাৎ সোডিয়ামের বেলায় হবে 1 নম্বর গ্রুপ, আমি আগেই বলেছিলাম এটা হবে 1 নম্বর গ্রুপ, আর এখানে হবে 2 নম্বর গ্রুপ, তাই না? যেহেতু দুইটার বেশি হলে আমাদের অন্য গ্রুপ। তো এখন দেখো, তাহলে আমরা যদি এগুলো করতে যাই, দেখো এখানে 2 এর বেশি আছে, তাহলে এটার সাথে 10 যোগ করতে হবে, কারণ মাঝে 10টি ঘর ফাঁকা রয়েছে। তাহলে 10 যদি এখানে যোগ করা হয়, তাহলে কত হবে? 10 আর 5 কত? 15, অর্থাৎ নাইট্রোজেনের অবস্থান হবে 15 নম্বর গ্রুপ। একইভাবে ফ্লোরিনের অবস্থান হবে 17 নম্বর গ্রুপ, কারণ এই লাস্টের সাথে তুমি কি করবে? 10 যোগ করবে। আর নিয়ন হবে 8, মানে 18 নম্বর গ্রুপ। তো এরপরে অ্যালুমিনিয়াম হবে কত? 3, নিশ্চয়ই 2 এর থেকে বড়, তাহলে এটি হবে 13 নম্বর গ্রুপ। তারপরে 15 মানে 5, এই যে 5 এর সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে হবে 15 নম্বর গ্রুপ। আর এখানে আছে 2, এখানে কিন্তু যোগ করতে হবে না। তাহলে আমরা এখন কিন্তু বুঝতে পারলাম এই মৌলগুলোর উদাহরণ থেকে যে আমরা অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত মৌলের পর্যায় সারণীতে অবস্থান কিভাবে বের করতে হয়। অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের বেলায় একটি ব্যতিক্রম, সেটা হলো যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে লাস্ট সেলে, তখন 10 যোগ করলেই তার গ্রুপ বের হয়ে যাবে। আর পর্যায়টা কি? যতগুলো ভাগে ভাগ হবে, অর্থাৎ যতগুলো প্রধান শক্তি স্তর দখল করবে, ততই তার পর্যায় সংখ্যা। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আমি বুঝে ফেলি, তারপরে কি আছে দেখি একটু। দেখো এখন লিখেছি 6 নং ও 7 নং পর্যায়ে 3 নম্বর গ্রুপে কয়টি মৌল রয়েছে? আমি একটু আগে আলোচনা করছি কয়টি হবে? 15টি করে মৌল রয়েছে, তাই না? যদি একটি মৌল আমি মূল পর্যায় সারণীতে দেই, আর বাকি নিচে থাকবে 14টি। আর যদি মূল পর্যায় সারণীতে গ্যাপ রাখি আমরা ঘরটি, তাহলে 15টি মৌলে নিচে দিয়ে দেবো। দুটোর বেলায় একই কথা। তো এবারে আবার পর্যায় সারণী তোমাদের সামনে আমি আনলাম। এখান থেকে দেখি আবার কি জানতে পারি। দেখো এখানে দেখো আগের পর্যায় সারণীতে শুধু 1 2 3 এভাবে 18 পর্যন্ত দিয়েছিলাম। এখানে কিন্তু 18 রয়েছে, তারপরেও দেখো 1A 2A 3A 4A 5A 6A, আবার বিও আছে। দেখো দেখো 1B 2B 3B 4B 5B 6B 7B, আবার এখানে এইটা কোনো AB নেই, এরকম একটা ই আছে। ওখানে আবার একটা 8A আছে। তো এখানে আসলে আগেকার দিনের পর্যায় সারণীটিকে এই 18টা কলাম রয়েছে বা গ্রুপ রয়েছে, এটাকে 18 না দিয়ে 8টি ভাগে বিভক্ত করা হয়েছিল এখানে, এবং এ আর বি উপগ্রুপে বিভক্ত করা হয়েছিল। এই জন্য কিন্তু এটা এখন আর এ আর বি উপগ্রুপ নেই, তোমরা সরাসরি 18টি গ্রুপ বলে দেবে। আধুনিক পর্যায় সারণীর সংস্করণের ফলে এটি হয়েছে। তো এখান থেকে আরো আমরা কিছু জানতে পারবো আশা করি। দেখো এখন আমরা দেখবো যে কোন পর্যায়ে কয়টি করে মৌল রয়েছে। প্রথম পর্যায়ে এটি আর এটি দুটো মৌল রয়েছে, তাই না? আর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে দেখো আমাদের মৌল আছে কয়টি। দেখো দ্বিতীয় পর্যায়ে 1 2 3 4 5 6 7 8টি মৌল।
দ্বিতীয় পর্যায়ে 8টি মূল রয়েছে। আর দেখো এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এখানে কিন্তু মাঝে কোনো অ্যারো নেই, তার মানে এখানে মূল নেই। আবার তৃতীয় কিন্তু একই হবে, দেখো তৃতীয় আর দ্বিতীয় ভিতরে সাদৃশ্য আছে। একটু আগে আমরা যা বলছি ইলেকট্রন বিন্যাস করার জন্য যে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের বেলায় কিন্তু রাশিয়ালের 10 যোগ করতে হয়, কখন 2 এর বেশি ইলেকট্রন, অর্থাৎ 2 এর বেশি কেন, দেখো 2 তো এই পর্যন্ত আছে, এই জন্য করতে হবে না। 2 এর বেশি হলেই তখন এই ঘরগুলো গ্যাপ, অর্থাৎ জাম্প করে যাবে কয় ঘর, 10 ঘর। তো এখানেও কিন্তু 8টি মৌল রয়েছে। আর চতুর্থ আর পঞ্চম পর্যায়ে কিন্তু সেম মৌল আছে, কারণ এখানে আমরা দেখেছিলাম যে 18টি ঘর রয়েছে, প্রত্যেকটি ঘর যেহেতু এক একটি মৌল দ্বারা পূর্ণ রয়েছে, তার মানে এখানে 18টি মৌল রয়েছে। আবার এই পর্যায়ে পঞ্চম পর্যায়েও কিন্তু একই অবস্থা, 18টি ঘরে 18টি মৌল রয়েছে। আর ষষ্ঠ আর সপ্তমে একটু ঘটনা রয়েছে, দেখো ষষ্ঠ পর্যায়ে যদি আমি দিকে লক্ষ্য করি 1 2 3, এখানে দেখো 18টি ঘরে 18টি নেই, এখানে একটি ঘর গ্যাপ রয়েছে, তাই না? তাহলে 17টি মৌল রয়েছে, আর এই একটি ঘরেই রয়েছে এখানে আরো 15টি। দেখো লাল কালার দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে এই মৌলের সাথে এই মৌলের কি হবে, মিল হবে, অর্থাৎ এই ঘরে হবে। এখানে 17টি আর এখানে আছে 15টি মৌল, তার মানে মোট মৌল আছে কয়টি, 32টি মৌল। একইভাবে সপ্তম পর্যায়েও আমাদের কিন্তু এখানে আছে 17টি ঘরে 17টি, আর এখানে আছে আবার কয়টি, এখানে রয়েছে আমাদের আরো 15টি, অর্থাৎ মোট মৌল কয়টি, মোট মৌল হলো আমার 32টি। অর্থাৎ তাহলে আমরা দেখতে পারি কি যে প্রথম পর্যায়ে 2টো, দ্বিতীয় আর তৃতীয়তে 8টি করে, চতুর্থ আর পঞ্চমে 18টি করে, তারপরে ষষ্ঠ আর সপ্তমে 32টি করে মৌল রয়েছে। এখন আমরা এখান থেকে আমরা দেখতে পাবো, দেখো 6 নং পর্যায়ে 3 নং গ্রুপে কয়টি মৌল রয়েছে। 6 নং পর্যায়ে 3 নং এ যদি আমরা দেখো, আমরা যদি এখানে করতে যাই, এখানে ক্লিক করি, তাহলে দেখো আমরা একটা জিনিস পাবো এখানে যে 6 নং পর্যায়ে 3 নং গ্রুপে, অর্থাৎ এই ঘরটির কথা বলা হয়েছে, এখানে কিন্তু 15টি মৌল রয়েছে, তাই না? দেখো তো এই দেখো 15টি লেখা হয়েছে, এখানে কিন্তু এই 15টি মৌলই 6 নং পর্যায়ে, এটা হলো 6 নং পর্যায়ে, এটা হলো 3 নং, এই যে 3 লেখা আছে 3 নং। একইভাবে যদি আমি 7 নম্বরে করতে যাই, এখানে কয়টি মৌল রয়েছে, এখানেও কিন্তু এই মৌলগুলো রয়েছে। কারণ কি দেখো এখানে আমি আলাদা লিখেছি কেন, যে মূল উদ্দেশ্যটা কি আসলে ছিল পর্যায় সারণী, তো বলছি যে আমাদের প্রত্যেকটি গ্রুপের মৌলের সাথে কিন্তু মিল থাকবে। এখন এগুলো যদি আমরা সিরিয়াল করতে যাই তাহলে মূলটা কিন্তু ব্যাহত হয়ে যাবে, আসলে মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাবে, এই জন্য এগুলো আলাদা রাখা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ষষ্ঠ পর্যায়ে মৌল আছে কয়টি, মৌল রয়েছে ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপে মৌল রয়েছে 15টি। একইভাবে সপ্তম পর্যায়ের এই 3 নম্বর গ্রুপেও আমার 15টি মৌল রয়েছে। তো এখন আমরা এখানে যদি আবার আমরা দেখি, দেখো এখানে বলছে যে ল্যান্থানাইট ও অ্যাক্টিনেট সিরিজ কত নম্বর গ্রুপের অংশ বিশেষ, কত নম্বর গ্রুপের অংশ বিশেষ, দেখো এটা তো আমরা দেখছি ষষ্ঠ এবং সপ্তম গ্রুপের অংশ বিশেষ। তো এখানে আমরা যদি আবার আরেকটু ব্যাকে যাই, দেখো এখানে আরেকটু ব্যাক ছিল যে এখানে যে 17 কয়টি মৌল রয়েছে, এখানে আমরা দেখেছিলাম যে আসলে এই মৌলগুলোকে কেন আমরা আলাদাভাবে দিয়েছিলাম, তাই না? আলাদাভাবে দিয়েছিলাম, উদ্দেশ্য ছিল কি, আবার একটু বলি, দেখো এই মৌলগুলোর ধর্ম, এই যে মৌলগুলোর ধর্ম হবে এই একটা গ্রুপ। এখন এগুলোকে যদি আমি আলাদাভাবে দিতে যাই, সিরিয়াল দিতে যাই, তাহলে কি হবে জানো, তাহলে মূল পর্যায় সারণীর উদ্দেশ্যই আমাদের ব্যাহত হয়ে যাবে, অর্থাৎ এই গ্রুপের মিলগুলো থাকবে না। এই জন্যই কিন্তু এই দুটো পর্যায়কে আলাদাভাবে, এই মৌলগুলোকে আলাদাভাবে দেখানো হয়েছে। তো আমরা যদি একটি ভিডিওর দিকে লক্ষ্য করি, দেখো ভিডিওর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে একটি ভিডিও রয়েছে, এখানে আমরা দেখবো যে 1 নং গ্রুপের মৌলগুলো যে এত সক্রিয়, এরা সহজে, এরা কত দ্রুত বিক্রিয়া করে, দেখো, এবং বিক্রিয়া করার ফলে এখানে আগুন ধরে যায়। আচ্ছা দেখো এখানে এখানে এই মৌলটি যে রয়েছে, এখানে এক নম্বর গ্রুপের মৌলগুলো সাধারণত কি করে জানো, 17 নম্বর গ্রুপে বা অধাতুর সাথে বিক্রিয়া করে দ্রুত বিক্রিয়া করে, এবং পানির সাথে বিক্রিয়া করে সে কি করে জানো, যে এত দ্রুত বিক্রিয়া করে যে এর সাথে আগুন ধরে যায়। এখানে দেখো আমরা একটা সোডিয়াম দেখলাম ছুরি দিয়ে কাটা যায়,
এবং সেটাকে দেখো এই যে পানির ভিতরে দেওয়ার ফলে এই যে একটু একটু আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ আকারে তোমরা দেখতে পারবে এখানে যে এই জিনিসটি আসলে কি তৈরি করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে দেখো এখানে একটু করে দেখো তোমরা বিস্ফোরণ সহকারে হবে এটি, একটু লক্ষ্য করো, ক্লিয়ারলি লক্ষ্য করো, দেখছো বিস্ফোরণের মতো হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি কোথাও আগুন যদি লেগে যায় তাহলে আমরা সেটি পানি দ্বারা আগুনকে নিভাতে সাহায্য করি, পানি আগুনকে নিভায়। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে তার উল্টো, অর্থাৎ পানির ভিতরে এই মৌলটি অর্থাৎ ওয়ান গ্রুপের মৌল দেওয়ার ফলে কি হয়েছে, সে আগুন ধরে গেছে। অর্থাৎ এতই সক্রিয় এই মৌল, ওয়ান গ্রুপের মৌল এই পানির সাথে এত দ্রুত বিক্রিয়া করে যে আগুন ধরে যায়। তো ঠিক আছে, আমরা এ পর্যায়ে আমরা দেখো যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন যদি করি তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। পর্যায় সারণী কি অবশ্যই তোমাদের মনে আছে, পর্যায় সারণীতে কয়টি গ্রুপ রয়েছে তাও তোমাদের মনে আছে, আলোচনা করা হয়েছে। কয়টি পর্যায় রয়েছে তাও তোমরা জানো। ল্যান্থানাইট সিরিজ কত নম্বর গ্রুপের অংশ বিশেষ, আবার অ্যাক্টিনেট সিরিজের কত নম্বর গ্রুপের অংশ বিশেষ, এই প্রত্যেকটা কথা কিন্তু আমি তোমাদেরকে আলাদাভাবে বুঝিয়েছি। আশা করি তোমাদের মনে আছে এবং বাড়িতে যে আরো ভালোভাবে তোমরা এই জিনিসটি আয়ত্ত করার চেষ্টা করবে। এ পর্যায়ে আমি তোমাদের জন্য কি করেছি দেখো, একটি পর্যায় তৈরি করেছি, একটি মানে ব্ল্যাঙ্ক পর্যায় সারণী তৈরি করে দিয়েছি। এই বাড়ির কাজটি হবে তোমাদের দেখো বিভিন্ন পর্যায়ের মৌলের সংখ্যা ও প্রয়োজনীয় ঘরগুলো দেখো সংখ্যা, অর্থাৎ কোন গ্রুপে কয়টি মৌল রয়েছে সেটি লিখবা এবং যদি পারো যে কোন গ্রুপে কোন মৌলটা রয়েছে সেটা যদি তোমরা দিতে পারো, যদি তোমাদের পারমাণবিক সংখ্যা জানা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে যদি মৌলগুলো দাও তাহলে কিন্তু তোমরা পুরো একটা পর্যায় সারণী তৈরি করতে পারবে। তো ঠিক আছে, তো আজকে আমরা এই পার্টটি করতে যে আমরা কিছু নতুন শব্দের সম্মুখীন হয়েছি। গ্রুপ আমরা আগেও গ্রুপ জেনেছি কিন্তু এখানে গ্রুপটি একটি ভিন্ন ব্যবহৃত হয়েছে। পর্যায় কথাটি ও জানি, তারপরে এখানে নতুন আবার ল্যান্থানাইট এবং অ্যাক্টিনেট সিরিজ, এই দুটো কথা কিন্তু আমাদের নতুন বেশি, এটাও আমরা আগে জানি কিন্তু এখানে একটু ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে, এই জন্য কিন্তু আমি তোমাদের এখানে দিয়েছি। তো ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী ক্লাসে আবার তোমরা হাজির হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।